ক্লাস 7-এর ছাত্ররা, তোমাদের আবার স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো আরেকটা বিষয়, মাৎস্যান্যায়। তো এটা বলার আগে একটা ছোট টুকরো কথা বলে নেবো, সেটা হচ্ছে যে গৌরবহ অর্থাৎ এখানে বহ কথার অর্থ হলো বধ। যেহেতু এটা প্রাকৃত ভাষায় লেখা এবং কনৌজের শাসক যে যশোবর্মা বা যশোবর্মনের যে সভাকবি বাগপতিরাজ, তিনি এই গৌরবহ কাব্যটি রচনা করেছিলেন এবং যেখানে যশোবর্মন কি করেছিলেন, মগধের রাজাকে যে পরাজিত করেছিলেন সেই তথ্যটা এখানে তুলে ধরা হচ্ছে। এটা প্রাকৃত ভাষায় লেখা। এখানে টুকরো কথা বলতে এখানে অবজেক্টিভটাই মনে রাখবে যে গৌরবহ কার লেখা এবং তিনি কার সভাকবি ছিলেন, আর এর অর্থটা কি, মানে গৌরবহ কথাটা বা বহ কথার অর্থ কি। ঠিক এই পর্যন্ত। এরপরে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে মাৎস্যান্যায়। এটা মূলত কোন সময়কার? এটা হচ্ছে শশাঙ্কের মৃত্যুর প্রায় 100 বছর ধরে বাংলার বুকে যে অরাজকতা বা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা চলেছিল, সেটাকেই এক কথায় মাৎস্যান্যায় বলে। মাৎস্যান্যায় বলতে এমনি সাধারণভাবে কি বোঝায়? যেখানে একটা স্থায়ী রাজার অভাব বা একটা স্থায়ী অরাজকতা বা বিশৃঙ্খলা রয়েছে, সেই বোঝায়। এটাকে যদি একটু উপমা দেওয়া হয় এরকমভাবে, অনেক সময় পুকুরের বড় মাছ কি করে, যেরকম ছোট মাছগুলোকে চারা মাছগুলোকে খেয়ে ফেলে, ঠিক তেমনি এই সময় শক্তিশালী রাজার অভাবে বা কেন্দ্রীয় শক্তির দুর্বলতায় শক্তিশালী লোক কি করছে, দুর্বল লোকের উপর অত্যাচার নামিয়ে আনছে। তাহলে এটা চলেছিল শশাঙ্কের মৃত্যুর পরবর্তী, মানে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ, 637 তো শশাঙ্কের মৃত্যু হলো, তার থেকে প্রায় 100 বছর এই পরিস্থিতি চলেছিল। এবং যে যেখানে যেরকম শক্তি সেখানে সেরকম শাসন করতো, কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এই পরিস্থিতি চলার পর প্রায় 750 খ্রিস্টাব্দ নাগাদ গোপাল নামে একজন ব্যক্তিকে জনগণ নির্বাচন করেন এবং তাকে রাজা পদে নিয়োগ করেন। এই সময় থেকেই বাংলার পাল বংশ শুরু হলো। আবার একই সঙ্গে সঙ্গে এই সময় থেকেই মাৎস্যান্যায় যে পর্বটা তারও সমাপ্ত হল। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে এইভাবে একটা বিরাট পরিবর্তন করলো, এতদিন ধরে যে একটা অরাজকতা বিশৃঙ্খলা পরিস্থিতি ছিল, এই যে এরকমভাবে খুব শান্তিপূর্ণ উপায়, অর্থাৎ একটা শব্দ আমি ব্যবহার করলাম, তোমরা খেয়াল করেছো, নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ অনেকটা গণতান্ত্রিক যে ধারণা আজকের দিনে, ঠিক গোপালকে এইভাবে নির্বাচন করা হচ্ছে। এই ঘটনাকে অনেকে বলে থাকে এটা হচ্ছে বাংলার বুকে বা বাংলার একটা গৌরবময় বিপ্লব। কেন এটা বলা হলো? কারণ তোমরা পড়বে উচ্চ ক্লাসে যে ইংল্যান্ডে এরকম একটা ঘটনা ঘটেছিল যাকে বলা হয় ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, গ্লোরিয়াস রিভলিউশন। এটা আরেকটা নাম আছে, দুটোর মধ্যে মিল আছে। কি মিল না, বিনা রক্তপাতে বা রক্তপাতহীন বিপ্লব, এটা আরেকটা নাম আছে রক্তপাতহীন। ইংল্যান্ডে একটা পরিবর্তন ঘটে গেছিল, রাজার ক্ষমতার উপর পার্লামেন্টের ক্ষমতা, সেটা তোমরা পরে জানবে, প্রতিষ্ঠিত হয়েছিল। এখানেও কি হলো, একটা বিনা রক্তপাতে কিন্তু এরকম একটা পরিবর্তন ঘটে গেল। এতদিনের যে বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি, প্রায় 100 বছরের উপরে স্থায়িত্ব, তো এই জন্য এটাকে রক্তপাতহীন বিপ্লবও বলা হয়ে থাকে। ঠিক, এবার আমি তোমাদের যেটা করব যে এটা একটু তোমাদের একটু লিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, আস্তে আস্তে বলে তোমরা একটু লিখে নেবে। দেখো, রাজা প্রথমে একটা মাৎস্যান্যায় লিখে একটা হেডিং দেবে, উৎস বা উপাদান। উৎস বা উপাদান লিখবে, রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত আবার বলছি, রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয় পূর্ব পর্যন্ত বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলাপূর্ণ
অবস্থা বিরাজ করে। বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করে। প্রায় সমসাময়িক লিপি খালিমপুর তাম্রশাসন, এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে প্রায় সমসাময়িক লিপি খালিমপুর তাম্রশাসন এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে পাল বংশের পূর্ববর্তী সময় বাংলার নৈরাজ্যপূর্ণ অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। সন্ধ্যাকর নদীর রামচরিত কাব্যে পাল বংশের পূর্ববর্তী সময় বাংলার নৈরাজ্যপূর্ণ অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। হয়ে গেলে পরে একটা পয়েন্ট দেবে হেডিং মাৎসন্যায়ের পটভূমি। এটা উৎস উপাদান কেন বললাম, যে কোন কোন উৎস থেকে বা উপাদান থেকে আমরা জানতে পারলাম। ইতিহাসে যে কোনো ঘটনায় যখন উল্লেখ করা হয়, বিষয় লেখা হয়, এই উৎস বা উপাদান দিলে একটা ভালো, যেহেতু এগুলো মধ্যযুগের ইতিহাস বা প্রাচীন যুগের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এবার পয়েন্টটা দাও, মাৎসন্যায়ের পটভূমি, যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড। কি ব্যাকগ্রাউন্ডে এটা লেখো। শশাঙ্কের মতো হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য নৈরাজ্য দেখা দিলে, শশাঙ্কের মতো হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য নৈরাজ্য দেখা দিলে মন্ত্রীরা বলপূর্বক রাজ্য দখল করে নেয়। খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত এক শতকালেরও বেশি সময়, মানে 100 বছরেরও বেশি, 1 শতকালেরও বেশি সময় ধরে গৌড়ের ইতিহাস অস্পষ্ট ছিল। খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত 1 শতকালেরও বেশি সময় ধরে গৌড়ের ইতিহাস অস্পষ্ট ছিল। চৈনিক পর্যটক সুয়ানজান এর হঠকারিতায় তিব্বতের ক্ষমতাধর রাজা স্রং-দান গেম্পো, আবার বলছি, তালিবস্বয় রফলা উনকসার স্রং দয়াকার ন দান গেম্পো গয়াকার ম পয়কার গেম্পো বাংলায় কয়েকটি অভিযান পরিচালনা করেন। চৈনিক পর্যটক সুয়ানজানের হঠকারিতায় তিব্বতের ক্ষমতাধর রাজা
স্রং দান গেম্পো বাংলায় কয়েকটি অভিযান পরিচালনা করে। বাংলায় কয়েকটি অভিযান পরিচালনা করে। সাত দশকের দ্বিতীয়ার্ধে, সাত দশক বলতে 700 পরবর্তী দ্বিতীয়ার্ধে বাংলায় দুটি নতুন রাজবংশ রাজত্ব করে। সাত দশকের দ্বিতীয়ার্ধে, 7 দশক মানে 700, তার দ্বিতীয়ার্ধ বাংলায় দুটি নতুন রাজবংশ রাজত্ব করে। কিন্তু এই রাজবংশের কোনোটি বাংলায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। কিন্তু এই রাজবংশের কোনোটি বাংলায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। আচ্ছা, তোমরা একটা কথা মনে রাখবে, আমরা যে বলি না যে 650 মানে কিন্তু সপ্তম শতক, তাই তো? তাহলে মানে ওটা কিন্তু আমি সপ্তম শতককে ইন্ডিকেট করছি, ঠিক? তার মানে 650-এর পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে। তাহলে এই প্যারাগ্রাফটা হলো। বেশ, এবার নেক্সট প্যারায় চলে যাব। পয়েন্ট দেব মাচ্ছান্যায় সৃষ্টির কারণ, মাচ্ছান্যায় অবস্থার সৃষ্টির কারণ। তাহলে পয়েন্টের নাম দাও মাচ্ছান্যায় অবস্থার সৃষ্টির কারণ। এগুলোকে এবার আমি 1, 2, 3 করে লিখব। তৈরি? লেখো। প্রথম পয়েন্ট, খ্রিস্টীয় অষ্টম শতকের প্রথমার্ধ মানে 700 শতাব্দীর প্রথম দশকে। তাহলে খ্রিস্টীয় অষ্টম শতকের প্রথমার্ধে বারবার বৈদেশিক আক্রমণে, খ্রিস্টীয় অষ্টম শতকের প্রথমার্ধে বারবার বৈদেশিক আক্রমণে বাংলা বিপর্যস্ত হয়ে পড়ে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল কনৌজ রাজ যশোবর্মনের আক্রমণ। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল কনৌজ রাজ যশোবর্মনের আক্রমণ। কাশ্মীরের রাজা ললিতাদিত্য, কাশ্মীরের রাজা ললিতাদিত্য কর্তৃক কাশ্মীরের রাজা ললিতাদিত্য যশোবর্মনের গৌরবকে ম্লান করে দেয়। কাশ্মীরের রাজা ললিতাদিত্য যশোবর্মনের গৌরবকে ম্লান করে দেয়। গৌড়ের 5 জন রাজা ললিতাদিত্য কর্তৃক পরাজিত হয়েছিল বলে কাশ্মীরের ঐতিহাসিক কলহন উল্লেখ করেন। গৌড়ের 5 জন রাজা ললিতাদিত্য কর্তৃক পরাজিত হয়েছিল বলে কাশ্মীরের ঐতিহাসিক কলহন উল্লেখ করেন। তোমরা এটা নিশ্চয়ই জানো কলহনের কি ছিল, বিখ্যাত যে রাজতরঙ্গিনী, সেখানে তিনি এটা উল্লেখ করেছিলেন। এর থেকে গৌড়ের রাজনৈতিক বিচ্ছিন্নতা সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এর থেকে গৌড়ের রাজনৈতিক বিচ্ছিন্নতা সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এবার 2 নম্বর, লেখাটা বড় হতে পারে, যে যতটা লিখতে পারবে সে সেরকম নাম্বার পাবে অবশ্যই, তবে চেষ্টা করবে যতটা পারা যায়। কেন্দ্রীয় শক্তির অভাবে 2 নম্বর,
কেন্দ্রীয় শক্তির অভাবে স্থানীয় প্রধানগণ স্বাধীন হয়ে ওঠে। কেন্দ্রীয় শক্তির অভাবে স্থানীয় প্রধানগণ স্বাধীন হয়ে ওঠে এবং নিজেদের মধ্যে প্রাধান্য প্রতিষ্ঠার লড়াইয়ে লিপ্ত হন। কেন্দ্রীয় শক্তির অভাবে স্থানীয় প্রধানগণ স্বাধীন হয়ে ওঠে এবং নিজেদের মধ্যে প্রাধান্য প্রতিষ্ঠার লড়াইয়ে লিপ্ত হন। ফলে শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর বাংলায় কোনো স্থায়ী সরকার গড়ে উঠতে পারেনি। ফলে শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর বাংলায় কোনো স্থায়ী সরকার গড়ে উঠতে পারেনি। এখানে সরকার বলতে রাজনৈতিক শক্তি বা রাজবংশ। 3 নম্বর, শশাঙ্কের রাজত্বের পরবর্তী শতকে বাংলার শাসন খুব অল্পই স্থিতিশীল ছিল এবং সমগ্র রাজ্যটি ছোট ছোট রাজ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের পারস্পরিক যুদ্ধবিগ্রহের ফলে রাজনৈতিক স্থায়িত্ব বিনষ্ট হয়। আবার এই 3 নম্বর পয়েন্টটা বলে দিচ্ছি। শশাঙ্কের রাজত্বের পরবর্তী দশকে বাংলার শাসন খুব অল্পই স্থিতিশীল ছিল এবং সমগ্র রাজ্যটি ছোট ছোট রাজ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের পারস্পরিক যুদ্ধবিগ্রহের ফলে রাজনৈতিক স্থায়িত্ব বিনষ্ট হয়। তাহলে এইগুলো হচ্ছে কারণ, মানে মৎস্যালয় অবস্থার সৃষ্টির কারণ। এবার শেষ একটা ছোট পয়েন্ট দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে গোপালের ক্ষমতা লাভ। কারণ গোপালের ক্ষমতা লাভের মধ্যে দিয়েই তো এই মৎস্যালয় অবস্থার শেষ ঘটে, সমাপ্ত হয়। তাহলে লেখো গোপালের ক্ষমতা লাভ। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এই বিশৃঙ্খল অবস্থায় রাজ ক্ষমতায় আসীন হন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এই বিশৃঙ্খল অবস্থায় রাজ ক্ষমতায় আসীন হন এবং মাৎস্যান্বয়ের অবসান ঘটে। বাংলায় কজন প্রভাবশালী লোকের সমর্থন লাভ করে রাজা হন। যদিও গোপালের ক্ষমতায় আসা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। ব্যাস, এই পর্যন্ত। কেন এখানে মতভেদ করা হচ্ছে? কারণ এটাকে অনেকেই সংশয় প্রকাশ করেন যে এইভাবে শান্তিপূর্ণ উপায়ে যে নির্বাচন হয়ে গেল, তাহলে সেটা আগে সম্ভব হলো না কেন? আর যদি সত্যি বিশৃঙ্খল পরিস্থিতি থেকে থাকে,
তাহলে কিভাবে এভাবে নির্বাচন করা সম্ভব হলো, এই নিয়ে বিস্তারিত উচ্চ ক্লাসে তোমরা পড়বে। তাহলে আজকে এই অবধি তোমাদের রইল, মৎস্যায়ন অবধি। আশা করি তোমরা আস্তে আস্তে লিখে নিতে পারবে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে।